নমস্কার, শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। অনলাইন জিকে ক্লাস শুরু করার আগেই সবাইকে স্বাগত জানাই। আমরা গত মঙ্গলবার ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রাথমিক একটা প্রস্তুতি দিয়েছিলাম, আর ওই অনুষ্ঠানে আমরা বলেছিলাম ফুড অ্যান্ড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার আরও বিশদে আমরা পরবর্তী অনুষ্ঠানগুলিতে আলোচনা করব। সেই মতো আমরা ফুড অ্যান্ড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর এই সংক্রান্ত বিষয়ে সবিস্তারে যাব। পাশাপাশি রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 28 এপ্রিল, এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রাখব। আজ তারিখ 11ই জানুয়ারি 2024, বাংলা 25 পৌষ 1430। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব। চলে আসি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। তারপর আজ 11ই জানুয়ারি, এই দিনটির যে তাৎপর্য রয়েছে তা আমরা তুলে ধরব বিশেষ দিনে। তারপর সরাসরি আমরা চলে যাব ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার লিখিত যে পরীক্ষা, সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পর্বে। আপনারা নজর রাখুন, সঙ্গে থাকুন। শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমেই আবহাওয়ার খবরে আসছি। নামতে চলেছে পারদ। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমতে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সর্বোচ্চ 4 ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পারদ নামার সম্ভাবনার কথাও বলা হয়েছে। আসছি পরের বিশেষ খবরটিতে। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিং তালিকা প্রকাশিত হয়েছে। এই র্যাঙ্কিং তালিকায় 3 ধাপ এগিয়ে 6 নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। আইসিসি তালিকায় দেখা যাচ্ছে প্রথম 10 নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শীর্ষস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট এবং তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। আসছি পরের বিশেষ খবরটিতে। কার্লোস আলকারেজকে সরিয়ে পুরুষদের সিঙ্গলসে শীর্ষস্থানের থেকে অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন নোভাক জকোভিচ। উল্লেখ্য, গত বছর চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে যান 20 বছর বয়সী আলকারেজ। এই ছিল বিশেষ খবর। আসছি পরবর্তী পর্বে। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে আজ ইংরেজি তারিখ 11ই জানুয়ারি 2024 সাল, বাংলা তারিখ 25 পৌষ 1430। আসছি বিশেষ দিনে। 1859 সালের 11ই জানুয়ারি লর্ড কার্জন জন্মগ্রহণ করেন। লর্ড কার্জনের পুরো নাম
জর্জ নাথানিয়েল কার্জন 1899 সাল থেকে 1905 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনে ভারতের ভাইসরয় ছিলেন তিনি। 1859 সালের 11ই জানুয়ারি লর্ড কার্জন জন্মগ্রহণ করেছিলেন। আসছি পরবর্তী বিশেষ দিনটিতে। 1928 সালের আজকের দিন টমাস হার্ডি প্রয়াত হয়েছিলেন। ইংরেজি কথাশিল্পী, নাট্যকার ও কবি হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন। কবিতা লেখা ছাড়াও উপন্যাস লিখে তিনি সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই প্রখ্যাত ইংরেজি কথাশিল্পী, নাট্যকার ও কবি টমাস হার্ডি প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি। আসছি পরের বিশেষ দিনটিতে। 1966 সালের 11ই জানুয়ারি লাল বাহাদুর শাস্ত্রী প্রয়াত হয়েছিলেন। 1966 সালের 11ই জানুয়ারি লাল বাহাদুর শাস্ত্রীর প্রয়াণ দিবস। তাসখণ্ডে তিনি মারা যান। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। আসছি পরবর্তী বিশেষ দিনটিতে। 2008 সালের আজকের দিন অর্থাৎ 11ই জানুয়ারি এডমন্ড হিলারি প্রয়াত হয়েছিলেন। তারিখটি ছিল 2008 সালের 11ই জানুয়ারি। এডমন্ড হিলারির প্রয়াণ দিবস। নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী ছিলেন তিনি। 1953 সালের 29 মে তিনি ব্রিটিশ অভিযাত্রী দলের অংশ হিসেবে শেরপা তেনজিং নোরগের সঙ্গে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে প্রথম মানুষের পদচিহ্ন পড়েছিল। সেই দিনটি স্মরণে রাখলাম। এই বিশেষ দিনটির যে তাৎপর্য এবং উল্লেখযোগ্য ঘটনা আমরা তুলে ধরি, এ থেকেই জেনারেল নলেজ, সাধারণ জ্ঞানের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থেকে যায়। সেই কারণেই আমরা এই বিশেষ দিনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। নজর রাখবেন। চলে আসছি পরবর্তী পর্বে আমাদের রয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরে আমরা আসব। প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমরা ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা, সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা 16 এবং 17 মার্চ 2024 পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল, তার লিখিত পরীক্ষা নেওয়া হবে 16 মার্চ শনিবার এবং আগামী 17 মার্চ রবিবার। 480টি শূন্য পদের জন্য দরখাস্ত জমা পড়েছে 13,35,000-এর মতো। 1.5 ঘন্টার লিখিত পরীক্ষা নেওয়া হবে। 100 নম্বরের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ ভিত্তিক। অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্ন
জেনারেল স্টাডিজ 50 নম্বরের। এই জেনারেল স্টাডিজ যে 50 নম্বরের পরীক্ষা হবে, তাতে যে বিষয়গুলির উপর প্রশ্ন হবে তারই এক ঝলক আমরা জানিয়ে দিই। দৈনন্দিন বিজ্ঞান সংক্রান্ত বিষয়, সাম্প্রতিক ঘটনা, ভারতীয় ইতিহাস ও ভূগোল প্রভৃতি বিষয়ের ওপর প্রশ্ন থাকবে। অ্যারিথমেটিক 50 নম্বরের। প্রথমে বলেছিলাম জেনারেল স্টাডিজ 50 নম্বরের, তারপর অ্যারিথমেটিক 50 নম্বরের। মাধ্যমিক সিলেবাস মেনে অঙ্ক ও মেন্টাল এবিলিটি টেস্ট থাকবে। আর এই মাধ্যমিক সিলেবাসের যে ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে, সেই ধরনেরই প্রশ্ন থাকবে ফুড সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষায়। এটা মাথায় রাখবেন। জেনারেল স্টাডিজ 50 নম্বরের, পাশাপাশি অ্যারিথমেটিক 50 নম্বরের। আর এক্ষেত্রে সফল হলে, যে সব প্রার্থীরা সফল হতে পারবেন তাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 20 নম্বরের। স্বাভাবিকভাবেই সেইভাবে প্রস্তুতি নিতে হবে পরীক্ষায় সাফল্যের জন্য। আপনারা ইতিমধ্যেই ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার একগুচ্ছ প্রশ্ন আমরা তুলে ধরেছিলাম গত অনলাইন জিকে ক্লাসে। আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের পাশে আমরা থাকছি। আর এই কাজে আমাদের বিশেষজ্ঞ টিম একান্ত প্রচেষ্টায় আপনাদের জন্য প্রশ্নপত্র তৈরি করে থাকেন, যাতে আপনারা সাফল্য পেতে পারেন আর এই ধাঁচের উপরে পড়াশুনো করে এই পরীক্ষায় সাফল্য পেতে পারেন। চলে আসছি প্রথম প্রশ্নে। ফুড সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষার যে ধরনের প্রশ্ন আসে সেই ধাঁচের উপরে আমরা একটা পূর্বাভাস আপনাদের দিতে পারি। নজর রাখুন, আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখুন, পাশাপাশি অন্যকেও এই অনুষ্ঠান দেখার সুযোগ করে দিন। আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানাবেন, আমরা যথাসময়ে সেই প্রশ্নের উত্তর এবং মতামত জানিয়ে দেব। অনুষ্ঠান দেখুন, সাবস্ক্রাইব করুন। চলে আসছি প্রথম প্রশ্নে। ফুড সাব ইন্সপেক্টর পদের যে লিখিত পরীক্ষা হবে সেই সংক্রান্ত পরীক্ষার যে ধরনের প্রশ্ন আসে আমরা সেই ধরনের প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি, নজর রাখুন। আসছি একটি সহজ সরল প্রশ্নে। কোন পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে? কোন পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে? এ বি সি ডি করে 4টি অপশান আপনার সামনে থাকবে। সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। আমাদের প্রশ্নটি হচ্ছে, পাখি আকাশে ওড়ে, গোটা বিশ্বে পরিবেশে প্রকৃতিতে পাখির আনাগোনা, অনেক পাখির নাম। আমাদের প্রশ্নটি হচ্ছে, কোন পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে? আমি সঠিক উত্তরে আসছি। এ বি সি ডি করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। আমি সরাসরি উত্তরে আসছি। কোন পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে? উত্তর হচ্ছে ঈগল পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে। তাহলে কোন পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে? তা হচ্ছে ঈগল পাখি। আসছি পাখি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
প্রশ্নগুলি অত্যন্ত সহজ, কিন্তু অনেকেই এই সাধারণ প্রশ্নের উত্তর ভুল করেন, বিভ্রান্ত হয়ে যান অপশান দিয়ে, এ বি সি ডি অপশানে। সুতরাং সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। আমাদের প্রশ্নটি হচ্ছে, সবচেয়ে দ্রুততম পাখি কোনটি? আগের প্রশ্নটি ছিল কোন পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে, উত্তর ছিল ঈগল। আর সবচেয়ে দ্রুততম পাখি কোনটি? সবচেয়ে দ্রুততম পাখির নাম হচ্ছে সুইফট বার্ড, যা দ্রুত গতির পাখি হিসেবে চিহ্নিত। আমাদের প্রশ্নটি ছিল সবচেয়ে দ্রুততম পাখি কোনটি, উত্তর হচ্ছে সুইফট বার্ড। আসবো পরের প্রশ্নে। লালা, এই শব্দটির সাথে আমাদের সবার পরিচয় রয়েছে। আমাদের প্রশ্নটি হচ্ছে, লালা কাকে বলা হয়? এটি অবশ্যই ভূগোলের প্রশ্ন। আমাদের প্রশ্নটি হচ্ছে, লালা কাকে বলা হয়? আমাদের প্রশ্নটি হচ্ছে, লাভা, লাভা কাকে বলা হয়? ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাভা নামটির সাথে আমাদের পরিচয় রয়েছে। লাভা কাকে বলা হয়? আসছি সঠিক উত্তরটিতে। যখন ম্যাগমা আগ্নেয়গিরি দ্বারা নির্গত হয়, তখন সেই উপাদানটিকে লাভা বলা হয়। বলে আমরা বলে থাকি লাভা নির্গত হচ্ছে। সুতরাং যখন ম্যাগমা আগ্নেয়গিরি দ্বারা নির্গত হয়, তখন সেই উপাদানটিকে আমরা লাভা বলে থাকি। ভূগোলের ভাষায় সেটিকে লাভা বলা হয়। আসছি পরের প্রশ্নে। এটিও ভূগোলের প্রশ্ন। আগেই বলেছিলাম এই ধরনের পরীক্ষায়, ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় প্রাকৃতিক, ভারতীয় ইতিহাস ও ভূগোলের বিষয় থাকবে। সুতরাং ভূগোলের আরও একটি প্রশ্ন, দক্ষিণ আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? দক্ষিণ আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত, এটি ছিল প্রশ্ন। এ বি সি ডি করে 4টি অপশান থাকবে। দক্ষিণ আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডে অবস্থিত হচ্ছে দক্ষিণ আল্পস পর্বতমালা। চলে আসছি পরের প্রশ্নে। কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি? প্রশ্নটিতে আরও একবার আসছি, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি? বর্ণ অর্থাৎ হচ্ছে রং। আমাদের প্রশ্নটি ছিল, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি? এ বি সি ডি করে 4টি অপশান থাকবে। এতে সাদা, বিতে লাল, সিতে সবুজ, ডিতে কালো। আমাদের প্রশ্নটি ছিল, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি? উত্তর হচ্ছে লাল। লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি। আসছি পরের প্রশ্নে। থ্যালাসেমিয়া, বুঝতেই পারছেন একটি রোগ। থ্যালাসেমিয়া রোগটি
কিসের অঙ্গ সংগঠনের জন্য হয়? প্রশ্নটি জীবন বিজ্ঞানের, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। থ্যালাসেমিয়া রোগটি কিসের অঙ্গ সংগঠনের জন্য হয়? এর উত্তর হচ্ছে হিমোগ্লোবিন। থ্যালাসেমিয়া রোগটি কিসের হিমোগ্লোবিনের অঙ্গ সংগঠনের জন্য হয়ে থাকে? আসবো পরের প্রশ্নে। ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কি তাৎপর্য বহন করে? আসছি এই প্রশ্নটিতে আরও একবার। ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কি তাৎপর্য বহন করে থাকে? ভারতের জাতীয় পতাকায় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা ভারতের, গেরুয়া, সাদা, সবুজ, মধ্যে অশোক চক্র থাকে ভারতের জাতীয় পতাকা। আমাদের প্রশ্নটি ছিল ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কি তাৎপর্য বহন করে? এ বি সি ডি করে 4টি অপশান থাকবে। আমি সরাসরি সঠিক উত্তরটিতে আসছি। ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কি তাৎপর্য বহন করে? এটাই ছিল প্রশ্ন। উত্তর হচ্ছে ভারতের সার্বভৌমত্ব রক্ষা। এই হচ্ছে অশোক চক্রের তাৎপর্য। ভারতের সার্বভৌমত্ব রক্ষা, এই হচ্ছে অশোক চক্রের তাৎপর্য। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা ফুড সাব ইন্সপেক্টর পদের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা, আমরা সেই সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন জিকে ক্লাসে রয়েছি, যাতে আপনারা পরীক্ষায় সাফল্য পেতে পারেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন গত মঙ্গলবার আমরা রেখেছিলাম। আজ বৃহস্পতিবার অনলাইন জিকে ক্লাসে ফুড অ্যান্ড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার পাশাপাশি শনিবার আমরা এই ফুড সাব ইন্সপেক্টর পদের যেমন ম্যাথমেটিক্সের বেশ কিছু প্রশ্ন এবং সাধারণ জ্ঞানের, জেনারেল নলেজের যে বিষয়গুলির উপর প্রশ্ন আসার সম্ভাবনা আছে তা সবিস্তারে তুলে ধরব। অবশ্যই অনুষ্ঠান দেখবেন আপনার পরীক্ষার সাফল্যের জন্য। আমাদের এই কাজে নিরলস প্রচেষ্টা জারি রাখেন আমাদের বিশেষজ্ঞ টিম। তারা প্রশ্নপত্র বাছাই করেন। তাদের মূল লক্ষ্যই হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আপনাদের সাফল্য লাভ করিয়ে দেওয়া। সুতরাং অনুষ্ঠান দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, সাবস্ক্রাইব করুন। আপনার মতামত থাকলে অবশ্যই জানান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন। চলে আসছি জিকে প্রশ্ন উত্তর পর্বে। ফুড সাব ইন্সপেক্টর পদের যে লিখিত পরীক্ষা, সেই সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন। ঘরে বাইরে একটি উপন্যাস রয়েছে। অনেকেই জানেন ঘরে বাইরে একটি উপন্যাস রয়েছে। সেই উপন্যাসটির কে রচনা করেন? সরাসরি সেই প্রশ্নে আসছি। ঘরে বাইরে উপন্যাসটি কে রচনা করেন? অত্যন্ত জনপ্রিয় একটি উপন্যাস সেই ঘরে বাইরে। এই উপন্যাসটি কে রচনা করেছিলেন? ABCD করে 4টি অপশান থাকবে। ঘরে বাইরে উপন্যাসটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাসটি রচনা করেছিলেন। আসছি পরের প্রশ্নে। জলদাপাড়া একটি স্থান বোঝায়।
আমাদের প্রশ্নটি হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? এটাই প্রশ্ন। উত্তর ABCD করে 4টি অপশান থাকবে। জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে, পশ্চিমবঙ্গে অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারতে প্রথম রেলপথের সূত্রপাত হয় কবে? এই প্রশ্নটিও বিভিন্ন পরীক্ষায় সাধারণত এসে থাকে, আর এই ধাঁচের রেলের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে। ভারতে প্রথম রেলপথের সূত্রপাত হয় কবে? উত্তর হচ্ছে 1853 সালে ভারতে প্রথম রেলপথের সূত্রপাত হয়েছিল। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের প্রায় শেষ প্রান্তে আমরা রয়েছি। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এক ঝলকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনারা দেখুন। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকবর ও হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। আমাদের প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবর ও হিমুর মধ্যে হয়েছিল, এটা আমরা জানি। আমাদের প্রশ্নটি হচ্ছে এটি পরিচিত দ্বিতীয় পানিপথের যুদ্ধ নামে। আকবর ও হিমুর মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ আমাদের কাছে পরিচিত দ্বিতীয় পানিপথের যুদ্ধ হিসেবে। আমাদের প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়েছিল? আসছি সরাসরি উত্তরে। 1556 সালের 5ই নভেম্বর আকবর ও হিমুর মধ্যে যুদ্ধ হয়েছিল। এটি দ্বিতীয় পানিপথের যুদ্ধ নামে পরিচিত। আসছি পরের প্রশ্নে। কুন্দনকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এই নামটির সাথে আমাদের পরিচয় রয়েছে কম বেশি। কুন্দনকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কুন্দনকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে তামিলনাড়ু। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে? ভারতের শেষ গভর্নর জেনারেল কে? এর উত্তর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। অনুষ্ঠান শেষ করার আগে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই। 11ই জানুয়ারি আজ 2004 তারিখ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামী 28 এপ্রিল রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচারের স্নাতক কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 আয়োজিত হবে
28 এপ্রিল রবিবার। এই পরীক্ষা নেওয়া হবে দুটি পত্রে, পেপার 1 ও পেপার 2। আপনাদের ধারণা দেওয়ার জন্য বিষয়টি সামনে আনছি। পেপার 1-এ প্রশ্ন হবে ম্যাথমেটিক্স 100 নম্বরের, পেপার 2-এ প্রশ্ন থাকবে ফিজিক্স 50 নম্বরের, কেমিস্ট্রি 50 নম্বরের প্রশ্ন থাকবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্ন হবে, নেগেটিভ মার্কিং থাকবে। পরীক্ষার সময় পেপার 1-এর ক্ষেত্রে সকাল 11টা থেকে দুপুর 1টা, পেপার 2-এর ক্ষেত্রে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সিলেবাস পাবেন ওয়েবসাইটটিতে www.nic.in। ওয়েবসাইটটি আবারও বলছি, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বিস্তারিত সিলেবাস সহ জানতে পারবেন এই ওয়েবসাইটটিতে www.nic.in। এই তথ্যটি দিলাম। এই রাজ্যের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার এই সংক্রান্ত প্রশ্ন নিয়ে অনলাইন জিকে ক্লাসে আসব পরবর্তী সময়ে। তথ্যগুলো জানালাম। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামী 28 এপ্রিল। এ সংক্রান্ত বিষয় নিয়ে সবিস্তারে আমরা আসব। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।